এই গ্রামটির নাম ছিল শীতলপুর। নিরিবিলি এই গ্রামটি সবুজ শস্যক্ষেত, মাটির বাড়ি এবং পাখির কিচিরমিচিরে ভরপুর। গ্রামের মানুষজন খুবই সরল এবং সাধারণ জীবনযাপন করত। কিন্তু একদিন এই গ্রামের শান্তি বিঘ্নিত হলো যখন একজন চোর গ্রামের মধ্যে প্রবেশ করলো। শীতলপুর গ্রামের সব মানুষ যখন রাতের খাওয়া সেরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ একটি মূর্তিকে অন্ধকারের মধ্যে দেখা গেল। সে ছিল রূপচাঁদ, একজন কুখ্যাত চোর। এই তো বৃষ্টি শুরু হইয়া গেছে। আস্তে আস্তে দেখতাছি সব ঘরের আলোও নিভা যাইতাছে। আর কিছুক্ষণ অপেক্ষা করুম, তারপর আজ এই বাড়ির সমস্ত কিছু লুট করিয়া পালাম। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়লে রূপচাঁদ জানালা দিয়ে ঘরে ঢুকে বাড়ির সমস্ত মূল্যবান জিনিস সে চুরি করতে থাকে। চুরি করা শেষ হয়ে গেলে সে যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে পালিয়ে যায়। হায় হায়, আমাদের একই সর্বনাশ হলো গো। আমরা সর্বশান্ত হয়ে গেলাম গো। আমাদের এত বড় সর্বনাশ কে করলো? এই চুরির ঘটনা গ্রামের সবার মধ্যে জানাজানি হয়ে গেলে গ্রামের লোকজন মিলে একটি সালিশি সভার ডাক দেয়। মোড়ল মশাই, আমাদের বাঁচান। কাল রাতে এই গ্রামে চোর ঢুকেছিল। সে আমার ঘরের সমস্ত মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। এখন আমি কি করব মোড়ল মশাই? কি আর করা যাবে সুভাষ, এটা নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নেই। বরং এই ঘটনার শিক্ষা নিয়ে আমাদের গ্রামবাসীদের আরও সতর্ক থাকতে হবে। মোড়ল মশাই, তাহলে আপনিই বলুন, আমরা এখন কি করব? কি করলে আমরা এই চোরের হাত থেকে রক্ষা পাবো? তবে শোন, আজ থেকে এই গ্রামে পাহারা বসাতে হবে। গ্রামের যে যে বাড়িতে দুজন করে পুরুষ আছে, সেই বাড়ির একজন করে পুরুষ আজ থেকে রাত জেগে এই গ্রাম পাহারা দেবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনার কথা মতো আজ থেকেই আমরা গ্রাম পাহারা দেব। রাত হলে গ্রামের মানুষজন মোড়ল মশাইয়ের কথা মতো পাহারা দিতে শুরু করলো। আজ গ্রামে যা টাইট পাহারা বসানো হয়েছে, তাতে বোধহয় চোর বেটা ভয়েই আমাদের গ্রামে ঢুকবে না। কথাটা মন্দ বলিসনি অজয়। আজ চোর বেটা যদি চুরি করতে আসে, তাহলে নির্ঘাত আমাদের হাতে প্রাণে মারা পড়বে। এভাবেই রাত কাটিয়ে সকাল হয়ে যায়, কিন্তু দেখা গেল সেদিন কোনো বাড়িতেই আর চুরি হলো না। বুঝলি অজয়, এই চোর বেটা বোধহয় কোনো ছিচকে চোর ছিল। নইলে দেখ, ওই চুরির ঘটনার পরে কিন্তু আমাদের গ্রামে এই 7 দিন ধরে আর কোনো বাড়িতে কিছু চুরি হয়নি। হ্যাঁ বিজয়দা, তুমি ঠিক বলছো। আমিও তাই ভাবছিলাম। তবে আমাদের গ্রামে এই প্রথমবার চুরি হতে দেখা গেল। কাল গ্রামের বয়স্করা বলা বলি করছিল, এর আগে নাকি আমাদের গ্রামে কোনোদিন চুরি হয়নি। এই প্রথমবার আমাদের গ্রামের কোনো বাড়ি থেকে কোনো কিছু চুরি গেছে। বুঝলি অজয়, তাহলে আর আজ থেকে গ্রামে পাহারা দেব না। ওই চোর বেটা বোধহয় আমাদের ভয়ে কোথাও পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। তাই আজ থেকে আমিও আর পাহারা দেব না। এদিন রাতে গ্রামে কোনো পাহারা ছিল না, তার উপর আবার বৃষ্টিও পড়ছিল। তাই এদিন রাতের অন্ধকারে আবারও রূপচাঁদকে গ্রামে দেখা গেল। এই তো গ্রামের মানুষ ঘুমাইয়া পড়ছে। আজ আশেপাশে কোনো পাহারাও দেখতাছি না। যাই, চুপিসারে আমার কাজটা সাইরা লই। হায় হায়, আমাদের সব গেল। আমরা তো পথের ভিখারি হয়ে গেলাম গো। এই ঘটনা গ্রামের সবার মধ্যে জানাজানি হলে আবারও তারা সালিশি সভার আয়োজন করে। মোড়ল মশাই, আপনি কিছু একটা করুন। এই চোর বেটাকে যেমন করেই হোক ধরার ব্যবস্থা করুন। আপনি একমাত্র আমাদের ভরসা। সে তো বুঝলাম রে জগা, আমি আর কি করব? পাহারা দেওয়ার কথা তো বলেছিলাম, তারপরেও তো সেই চুরি হলো। তাই বলে তো মোড়ল মশাই এভাবে বসে থাকা যাবে না। এই চোরের আগমনে আমাদের গ্রামের শান্তি বিঘ্নিত হয়েছে। এভাবে এই গ্রামে এর আগে কখনো চুরি হতে দেখা যায়নি। তা তুই ঠিক কথাই বলেছিস। তবে শোন, আজ থেকে তোরা ঘরের আলমারিতে ভালো করে শিকল দিয়ে তালা বেঁধে রাখবি। ততক্ষণে আমি ভেবে দেখছি কি করা যায়। মোড়ল মশাইয়ের কথা মতো গ্রামের সবাই বাজার থেকে শিকলতালা কিনে নিয়ে এসে তাদের আলমারিতে লাগালো। রাত হলে বৃষ্টি শুরু হয়েছিল, আর তাই আবারও রূপচাঁদকে গ্রামে চুরি করার উদ্দেশ্যে দেখা গেল। তবে সে এবার চুরির অন্য পন্থা অবলম্বন করলো।
সে এবার গ্রামের এক প্রান্তের বাড়ি থেকে একটি ছাগল চুরি করে নিয়ে গেল। কি গো দিদি, কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি রে, পুকুর ঘাটে জল নিতে এসেছিলাম। দিদি, তুমি জানো কাল রাতে আমাদের গ্রামে আবারও চুরি হয়েছে। তাই তো শুনলাম রে, কাল নাকি মহেশদের বাড়ি থেকে আস্ত একটা ছাগল চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ গো দিদি, তুমি ঠিকই শুনেছ। এইভাবে রোজ রোজ চুরি হতে থাকলে আমরা কোথায় যাব বলো তো? তাহলে এ কথা মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বল, যদি উনি কিছু করতে পারেন। মোড়ল মশাইকে বলে কোনো লাভ নেই, বুঝলে? এর আগেও তো দুবার চোর ধরার জন্য সালিশি সভা ডাকা হয়েছিল, কই উনি তো কিছুই করতে পারলেন না। তা কথাটা তুই মন্দ বলিসনি। ওনার কাছে নালিশ দিলে উনি হয়তো আবারও বলবেন বাজার থেকে আরও কিছু তালা কিনে এনে গরু ছাগলের গায়ে বেঁধে রাখতে। এটা কোনো কথা হলো? এভাবে কি চোরকে আটকানো যায়? যা করার আমাদেরকেই করতে হবে, বুঝলে দিদি? হ্যাঁ, ঠিক তাই। আমার স্বামীও আজ এই কথাই বলছিলেন, যা করার আমাদেরই করতে হবে। মোড়ল মশাইয়ের ওপর ভরসা করে থাকলে চলবে না। তাহলে বোন, অনেক দেরি হয়ে গেল রে, তুই যেখানে যাচ্ছিলি যা, এখন আমি বাড়ি যাই। ঠিক আছে দিদি। এভাবেই যত দিন যাচ্ছিল রূপচাঁদের লোভও দিন দিন বাড়ছিল। তাই সে প্রতি রাতে গ্রামের কোনো না কোনো বাড়ি থেকে ছাগল চুরি করতে থাকে। এ হলো গ্রামের বুদ্ধিমান ছেলে মহেশ, আর তার সঙ্গে রয়েছে বন্ধু পবন। তারা অনেক দিন ধরেই সেই চোরটাকে ধরার জন্য পরিকল্পনা বানাচ্ছিল। বুঝলি পবন, আমি কয়েকদিন ধরেই একটা কথা ভাবছিলাম, এই চোরটা বুঝি আমাদের গ্রামেরই কেউ, নইলে এই চোরটা আমাদের গ্রামকে এত ভালোভাবে চেনে কিভাবে? হ্যাঁ, তুই ঠিকই বলছিস। তবে আমিও একটা জিনিস ভাবছিলাম, বুঝলি, এই চোরটা শুরুর দিকে বৃষ্টির দিনগুলোতেই চুরি করতো, কিন্তু এখন তার লোভ বেড়ে গিয়েছে, তাই সে রোজই চুরি করতে শুরু করেছে। তবে বুঝলি তো, এই চোরটা না ভীষণ চালাক। যেদিন করে গ্রামের সবাই রাত জেগে পাহারা দেয়, সেই দিন সে গ্রামের প্রান্তের কোনো বাড়িতে চুরি করে, যাতে কেউ তাকে দেখতে না পারে। তা তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু রোজ রোজ এভাবেই গ্রামে চুরি হতে থাকবে আর আমরা তা বসে বসে দেখব, সেটাও তো হতে পারে না। এই চোরটাকে যে করেই হোক আমাদের ধরতে হবে। অনেক চেষ্টাই তো করলাম, আজ পর্যন্ত চোরটাকে দেখতেই তো পেলাম না। হবে না, এভাবে আমরা কোনোদিনই চোরটাকে ধরতে পারবো না। কি করা যায় বলতো? আমাদের দুজনার পক্ষে তো পুরো গ্রামটা পাহারা দেওয়াও সম্ভব নয়, তাহলে আমরা চোরটাকে ধরবো কি করে? আহা, অস্থির হোস না, দাঁড়া, আমাকে কিছু একটা ভাবতে দে। তুই ভাবতেই থাক, আর এদিকে চোর আমাদের পুরো গ্রাম সাফ করে দিক। একটা উপায় পেয়েছি, কিন্তু প্ল্যানটা কতটা কাজ করবে সেটা বুঝতে পারছি না। কি উপায় পেয়েছিস রে? বল আমাকে। তবে শোন, আমাদের দুজনার পক্ষে পুরো গ্রামটা পাহারা দেওয়া সম্ভব নয় ঠিকই, কিন্তু যদি আমরা গ্রামের কোনো উঁচু জায়গায় বসে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা চোরটাকে ধরতে পারবো। আমার মনে হয় তোর এই প্ল্যানটা নিশ্চয়ই কাজ করবে। তাই আমরা আজ রাতে গ্রামের কোনো উঁচু জায়গায় লুকিয়ে লুকিয়ে পাহারা দেব, তারপর চোর বেটাকে দেখা মাত্রই খপাত করে ধরে ফেলবো। যথারীতি রাত হলে মহেশ ও পবন গ্রামের মাঝখানে একটি উঁচু গাছের ডালে উঠে লুকিয়ে লুকিয়ে নজরদারি চালাচ্ছিল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর গ্রামের দূরের অন্ধকারে একটি ছায়ামূর্তি দেখা গেল। কিরে পবন, সামনের অন্ধকারের ওই দিকটায় কিছু একটা দেখা যাচ্ছে না? হ্যাঁ রে মহেশ, আমিও তো দেখতে পেলাম। ওটাই বুঝি ছাগল চোর। অনেক দিন পর আজ বেটাকে দেখতে পেয়েছি। এখন চল, চুপচুপ করে গিয়ে ওকে আজ ধরে ফেলবো। রূপচাঁদ ছাগল চুরি করে গ্রাম থেকে বেরিয়েই যাচ্ছিল, হঠাৎ তার সামনে এসে পড়ে মহেশ ও পবন। তারা এবার ধীরে ধীরে রূপচাঁদের দিকে এগোতে থাকে তাকে ধরার জন্য। তখন রূপচাঁদ কোনো উপায় খুঁজে না পেয়ে তার পকেট থেকে একটি ছুরি বের করে সে বলতে শুরু করে, এই তোরা কারা? সইরা যা আমার সামন থেকে, না হইলে কিন্তু প্রাণে মাইরা দেবো। ব্যস্ত হবেন না চোর কাকু, আমরা আপনার খাতিরদারি করার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। কিরে মহেশ, চোরকে আজ বাগে পেয়েছি, দেরি করছিস কেন? নে, এবার শুরু হয়ে যা। ও মারে, মইরা গেলাম গো, বাঁচাও, আমাক তোরা সাইরা দে, আমি আর কখনো চুরি করুম না। ছেড়ে তো দেব, তবে কাল সকালে সকল গ্রামবাসীর সামনে। পরের দিন সকাল হলে গ্রামের সবাই রূপচাঁদকে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায়। ইতিমধ্যে মোড়ল মশাই সেখানে এসে উপস্থিত হন।
কিরে রূপচাঁদ, এতদিন ধরে তাহলে তুই আমাদের গ্রামে চুরি করছিলি? হ্যাঁ মোড়ল মশাই, আমি চুরি করছিলাম, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তবে বল, তুই কেন এতদিন ধরে আমাদের সর্বনাশ করছিলি? মোড়ল মশাই, এই বছর বর্ষায় আমার সমস্ত ফসল ডুইবা গেছে। বেশ কিছুদিন ধইরা স্ত্রী পুত্রকে ঠিকভাবে খাইতে দিতে পারতাছিলাম না, তাই বাধ্য হইয়া এই পথে আসি। আমায় ক্ষমা কইরা দেন মোড়ল মশাই। ঠিক আছে, তোর অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু চুরি করা কখনোই ভালো কাজ নয়। তবে আমরা তোকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আছে মোড়ল মশাই? আমারে কন, আমি সব শর্তে রাজি আছি। তাহলে শোন, আপাতত আমি কিছু টাকা তোকে দেব, যাতে করে তুই আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারিস। তবে তোর অবস্থার উন্নতি হবার পর থেকে এতদিন ধরে গ্রামের মানুষের যা যা ক্ষতি করেছিস, তাদের সময়ে সময়ে ক্ষতিপূরণ দিয়ে তা পরিশোধ করবি। ঠিক আছে মোড়ল মশাই, এখন থেকে তাই হব। বেশ কিছুদিন অতিবাহিত হলে গ্রামে আবার শান্তি ফিরে এলো। রূপচাঁদ তার কঠোর পরিশ্রম এবং সততা দিয়ে গ্রামের মানুষের বিশ্বাস ফিরে পেল। সবাই মিলে গ্রামকে সুন্দর এবং সুরক্ষিত করে তুলল। শীতলপুর আবারও তার পুরনো রূপে ফিরে গেল।